প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের একটি বই, নাম দুর্গে অন্তরীণ। এখন শুরু করছি দ্বিতীয় অংশ। ৩। দ্য গ্র্যান্ড লা কেলেয়ার এয়ারপোর্ট খুব একটা বড় নয়, কিন্তু ভিড় দেখে মনে হলো আবাহনী মহামেডানের ফুটবল ফাইনালের সব দর্শক এসে হাজির হয়েছে। এয়ারপোর্টটা এত আধুনিক যে রানার সন্দেহ হলো জেনারেল হার্নান্দেজ এটা বানানোর পুরো টাকাটাই ডক্টর আহমেদ ইরতিজার কাছ থেকে আদায় করেছিল। অধিবাসীদের পরনে নানা রঙা হরেক কিসিমের পোশাক। আর্মির কর্ডন তাদেরকে প্লেনের কাছে আসতে দিচ্ছে না। সৈন্যদের পরনে খাকি হাফ প্যান্ট আর হাফ হাতা খাকি শার্ট। সঙ্গে অস্ত্র না থাকলে তাদের দেখে বয় স্কাউট মনে হতো। একদল সৈন্য প্লেনটাকে ঘিরে রেখেছে, আরেকটা দল কয়েকটা লিমুজিন পাহারা দিচ্ছে, অন্য আরেকটা দল ঠেকাচ্ছে ভিড়ের এগিয়ে আসা। একজন স্টুয়ার্ডেস ঘোষণা দিল, ডক্টর রবিন্স এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত যাত্রীদের সবাইকে ছিটে বসে থাকতে হবে। প্লেনের দরজা খুলে গেছে, মই লাগানো হলো। জানালা দিয়ে জনসমাবেশটা দেখছে রাজা। প্লেনের দরজা খুলে যেতে তাদের কোলাহল শুনতে পেল। আওয়াজটা বেড়ে গেল প্রেসিডেন্ট আয়ান রবিন্স বাইরে পা রাখতে। চিৎকার করে স্বাগত জানানো হচ্ছে তাকে। রানার পাশে তারা ফিসফিস করে বলল, ভদ্রলোক এত ভক্তের মাঝে কি করেন দেখতে পারলে হতো। চুপ করে থাকলো রানা, জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সিঁড়ি বেয়ে নামার পর প্রেসিডেন্ট রবিন্সকে আবার দেখা গেল। শুভনোধায়ী পিতার মতো দ্বীপবাসীদের উদ্দেশ্যে হাত তুললেন তিনি। উজ্জ্বল ইউনিফর্ম পরা দীর্ঘ আকৃতির একজন সুদর্শন লোক তাকে দেখেই অ্যাটেনশন হয়ে দাঁড়ালো। ঝট করে স্যালুট করলো, তারপর মার্চ করে এগিয়ে এলো তার সঙ্গে হাত মেলাতে। তাকে দেখে হাসলেন ডক্টর আয়ান রবিন্স। কর্নেল হুয়ান ম্যারন, বলল তারা। আর্মি চিফ অব স্টাফ জেনারেল হান্ডা জেনারেল হার্নান্দেজের সময়ে সেকেন্ড ইন কমান্ড ছিলেন। ইনি নিজে ক্ষমতা দখল না করে ডক্টর আয়ান রবিন্সকে ফিরে আসতে উৎসাহিত করেছেন। মনোযোগ দিয়ে ভদ্রলোককে দেখল রানা। তারার বাবার বলা কথাগুলো মনে পড়ল। আমেরিকানদের সঙ্গে কোনো কূটনৈতিক সমঝোতা হয়নি এখনো এর। হলে তাহলে কি সে ডক্টর আয়ান রবিন্সকে ফিরতে দিত? কর্নেল হুয়ান ম্যারনের চেহারাটা নিগ্রোদের মতো নয়। চোখ দেখে মনে হয় ওরিয়েন্টাল। চোয়ালের হাড় উঁচু, তামাটে গায়ের রং বলে দিচ্ছে প্রাচীন আমলে গ্র্যান্ড ল্যাকেয়ার আইল্যান্ড দখলকারী ব্রাজিলিয়ান ইন্ডিয়ানদের বংশধর সে। লম্বা এবং শ্যামবর্ণের কোনো চাইনিজ বলেও তাকে চালিয়ে দেয়া যাবে। জনতার উল্লাসধ্বনির উপর দিয়ে কথা বলতে গিয়ে ডক্টর আয়ান রবিন্সের কানের কাছে মুখ নিয়ে গেল সে। ভঙ্গি দেখে মনে হলো দর্শকদের তরফ থেকে বিপদের ব্যাপারে প্রেসিডেন্টকে সতর্ক করছে। আয়ান রবিন্সের হাত ধরে সোজা অপেক্ষমান গাড়িগুলোর দিকে ঘুরল কর্নেল। হাসলেন ডক্টর আয়ান রবিন্স, হাতটা ছাড়িয়ে নিলেন, তারপর দীর্ঘ পায়ে এগিয়ে গেলেন জনতার দিকে। আর্মির কর্ডনের পাশে পাশে হাঁটছেন তিনি। কর্ডনের ফাঁক দিয়ে জনগণের বাড়িয়ে দেয়া হাত ধরে আন্তরিকতার সঙ্গে ঝাঁকিয়ে দিচ্ছেন। তিনি ফেন্ডারে রাষ্ট্রীয় পতাকা লাগানো গাড়িতে উঠে পড়বার পরও জনতার উল্লাসধ্বনি থামল না। মোটরসাইকেলের স্কোয়াডের দিকে সামনে বেড়ে এলো জনতার ভিড়। তারই ভিতর দিয়ে পথ করে চলল শোভাযাত্রা। প্লেনের ভিতর আরও খানিকক্ষণ অপেক্ষা করতে হলো রানাকে। মিলিটারি পুলিশ এসে স্কাই জ্যাকিংয়ে সহায়তাকারিণী স্টুয়ার্ডেস আর রিভলভার দুটো নিয়ে গেল। যাওয়ার সময় রানার চোখে মিনতি নিয়ে তাকালো মেয়েটা। মিলিটারি পুলিশ পাহারা দিয়ে তাকে নামানোয় উপস্থিত জনগণের ধারণা হলো সেও একজন ভিআইপি। টার্মিনালে ঢুকে যাওয়ার আগে
পর্যন্ত হই হই করে তাকে সংবর্ধনা দেয়া হলো। রানা বুঝতে পারল স্কাই জ্যাকিংয়ের প্রচেষ্টার কথা দ্বীপবাসীর কাছে প্রকাশ করা হয়নি। যাত্রীরা নামার পরেও জনতার উল্লাস থামল না। চিৎকার করে সবাইকে স্বাগত জানাচ্ছে তারা। হাজার হোক, যাত্রীরা তাদের প্রাণপ্রিয় প্রেসিডেন্ট ডক্টর আয়ান রবিন্সের সঙ্গে এসেছে। হাসি মুখে হাত নাড়ল তারা। সঙ্গে সঙ্গে ওর উপর মনোযোগ আকৃষ্ট হলো উপস্থিত দ্বীপবাসীর। নিজেকে রানার এতিম বাচ্চা মনে হলো। তাতে অবশ্য খুশিই হলো ও। কারো বিশেষ মনোযোগ ওর দরকার নেই। কারো নজর না কেড়ে সবার সঙ্গে মিশে থাকতেই পছন্দ করে ও। এসপিওনাজ জগতে এটা এজেন্টের বিশেষ যোগ্যতা হিসেবে দেখা হয়। কাস্টম শেডের অপেক্ষাকৃত নীরবতায় চলে এলো ওরা। ব্যাগেজ বেঞ্চের পাশে সারি দিয়ে দাঁড়ালো। খানিকক্ষণ অপেক্ষার পর কাস্টম অফিসারদের পিছনে কনভেয়ার বেল্ট নড়তে শুরু করলো। যাত্রীদের সুটকেস আর ব্যাগ নিয়ে আসছে। তারা আর ওর নিজের সুটকেস আঙুল দিয়ে দেখালো রানা। ওগুলো ওদের সামনে রেখে খুলতে নির্দেশ দেয়া হলো। খুব খুঁটিয়ে সুটকেসগুলো পরীক্ষা করা হলো। ক্যারিবিয়ানে সাধারণত এমন করা হয় না। কাস্টম অফিসাররা ট্যুরিস্টদের চটাতে চায় না, কিন্তু বিশেষ করে রানার বেলায় এর ব্যতিক্রম দেখা গেল। সার্চ করা হলো ওকে। ওয়ালথারটা দেখে নাক দিয়ে ঘোত আওয়াজ করলো কাস্টম অফিসার। ব্যাখ্যা করুন। গলার কর্কশ স্বরটাই বলে দিল ওকে বড়লোক কোনো ট্যুরিস্ট ভাবা হচ্ছে না যে ছাড় দেয়া হবে। রানা জানালো ও লা গ্র্যান্ড তারা হোটেলের নতুন সিকিউরিটি চিফ। কাস্টম অফিসার সন্তুষ্ট হলো না। তুড়ি বাজিয়ে খানিকটা দূরে দাঁড়ানো 2 মিলিটারি পুলিশকে ডাকলো সে। নির্দেশ দিল রানাকে স্টেশনে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে। ওয়ালথারটা নিয়ে নেওয়া হলো ওর কাছ থেকে। তারা খেপে গিয়ে তর্ক শুরু করতে যাচ্ছিল। আস্তে করে তার পায়ের উপর চাপ দিয়ে নিষেধ করলো রানা। দেখতে চায় কি ঘটে। তারাকে বলল পরে হোটেলে ওর সঙ্গে দেখা করবে ও। এবার রানাকে সরিয়ে নেওয়া হলো। এয়ারপোর্টের পিছন থেকে একটা মিলিটারি পুলিশ ভ্যানে তোলা হলো রানাকে। সঙ্গে রানার সুটকেসটাও আনা হয়েছে। এমপি স্টেশন 10 মাইল দূরে। পুরোটা পথ কচ্ছপের গতিতে যেতে হলো। রাস্তায় প্রচুর লোক সমাবেশ। সামনে সামনে ধীরে চলেছে প্রেসিডেন্ট রবিন্সের শোভাযাত্রা। তাদের গতি ঘন্টায় 5 মাইল। সবাইকে তাদের প্রিয় নেতা দেখানোর জন্যই এই আয়োজন। স্কটের পেছনে চলেছে এমপি ভ্যানটা। যে পুলিশ অফিসাররা রানাকে নিয়ে যাচ্ছে তারা দুনিয়ার আর সব পুলিশের মতোই একই ধরনের কাজ করতে করতে হত বিরক্ত। কর্নেল হুয়ান ম্যারন আজকের দিনটা জাতীয় ছুটি ঘোষণা করেছে। রাতে ফিয়েস্তার আয়োজন করা হয়েছে। তার মানেই পুলিশদের বাড়তি সময় ডিউটি দিতে হবে। ভ্যান যখন লা গ্র্যান্ড তারা হোটেলটা পার হলো তখনও 3-4 সারিতে দাঁড়িয়ে আছে উল্লসিত দ্বীপবাসী। হোটেলের বিরাট লন ভরে গেছে কৌতূহলী ট্যুরিস্টদের ভিড়ে। তাদের পিছনে হালকা গোলাপি রঙের বিরাট হোটেল বিল্ডিং আর ক্যাসিনো বন্দর প্রায় ঘিরে রেখেছে বিল্ডিং দুটো। একপাশে শহরের ব্যবসায়িক কেন্দ্র। সাগরের দিকে তাকিয়ে 7টা ক্রুজ শিপ দেখতে পেল রানা। ওগুলোর যাত্রী আর প্লেনে আসা ট্যুরিস্টরা নিশ্চয় জমিয়ে রেখেছে হোটেল আর ক্যাসিনো। মিলিটারি পুলিশ স্টেশনটা শহরের নির্জন এক প্রান্তে, কৌতূহলী চোখের আড়ালে। স্টেশন বিল্ডিংটাও এয়ারপোর্টের মতোই আনকরা নতুন। বোঝা গেল ডক্টর আহমেদ ইরতিজা দ্বীপে নিজের অধিকার টিকিয়ে রাখতে 2 হাতে খরচ করেছেন। ওয়েটিং রুমের একটা ফলকে লেখা আছে তার অকৃপণ সাহায্যের কথা। পিছনের একটা দরজা দিয়ে রানাকে স্টেশনে ঢোকানো হলো। পাইলটকে গুলি করা নকল স্টুয়ার্টসকে হাফ হ্যান্ডকাপ পরানো অবস্থায় কাঠের একটা বেঞ্চে বসে থাকতে দেখলো রানা। 2 হাত তুলে চোখের পানি মুছছে মেয়েটা। সর্বক্ষণ নিশ্চয়
চিন্তা করছে তার কি পরিণতি হতে যাচ্ছে তা নিয়ে। তার পাশে বসতে বলা হলো রানাকে। একটু পরেই এক মহিলা ম্যাট্রন এসে মেয়েটাকে নিয়ে গেল। পরবর্তী 1 ঘন্টা আর কেউ এলো না। চুপ করে বসে থাকতে হলো রানাকে। বন্দীদের চিন্তায় ফেলে দেওয়ার এটা প্রাচীন একটা কৌশল। এরপর কি ঘটে দেখার জন্য কৌতূহল বোধ করল রানা। 1 ঘন্টা পর অ্যাডমিনিস্ট্রেশন লেখা একটা দরজা খুলে গেল। দুজন লোক ঢুকলো ওয়েটিং রুমে। তাদের একজন ভ্যানটা চালিয়ে এনেছে, দ্বিতীয়জন সাদা পোশাক পরা ডিটেকটিভ। অপেক্ষা করাতে হলো সেজন্য দুঃখিত, বলল সাদা পোশাক। গলার স্বরে মনে হলো না সে বিন্দুমাত্র দুঃখিত। উচ্চারণে কড়া ব্রিটিশ টান। আপনার সঙ্গে অস্ত্র ছিল কেন? ওটা সঙ্গে রাখার জন্য অনুমতি নিয়েছিলাম আমি, বলল রানা। মাথা নাড়ল লোকটা। আমাদের দ্বীপে শুধুমাত্র কর্তৃপক্ষ অস্ত্র বহন করতে পারে মিস্টার মাসুদ রানা। আপনি আমাদের আইন অমান্য? রানা জিজ্ঞেস করল। লা গ্র্যান্ড তারার সিকিউরিটি চিফ হিসেবে আমাকেও কি কর্তৃপক্ষের কাতারে ফেলা হবে না? শুধুমাত্র হোটেলের জমিতে আপনি অস্ত্র বহন করতে পারবেন, কিন্তু অস্ত্রটা বহন না করে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত নেব কি করে? জিজ্ঞেস করল রানা। 1 সেকেন্ড থমকে গেল লোকটা। তারপর এ প্রশ্ন এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। যাই হোক, আমি যা বলতে যাচ্ছিলাম, আপনি আমাদের আইন লঙ্ঘন করেছেন। এ কারণে আপনাকে গ্র্যান্ড ল্যাকেয়ার থেকে বহিষ্কার করা যেতে পারে। এবার কর্তৃপক্ষের নার্ভ সেন্টারে আখু পাংচার করার সময় হয়েছে, বুঝতে পারল রানা। চিন্তিত চেহারায় ও বলল, আমার বোধহয় প্রেসিডেন্ট আর ডক্টর আহমেদ ইর্তিজাকে জানানো দরকার ব্যাপারটা। প্রতিক্রিয়াটা রানা খেয়াল করল। কলারের ভিতর আঙুল পুড়ে বার কয়েক টানাটানি করল সাদা পোশাক, যেন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনার মানে আপনি ব্যক্তিগতভাবে চেনেন ওদেরকে? চিনি। ডক্টর ইর্তিজা আমার সৎ ভাই। অম্লান বদনে মিথ্যে বলল রানা। আমি ছোট ও বড়। ও ঠিক আছে, আমি আবার সুপ্রিয়রদের সঙ্গে কথা বলবো। অস্বস্তি বোধ করছে সাদা পোশাক। ইউনিফর্ম পরা পুলিশের দিকে ফিরে তাকালো। হাউই, আমি ফিরে আসার আগে পর্যন্তকে ডিটেনশন পেনে রাখো। ঝট করে ঘুরে দাঁড়িয়ে যে দরজা দিয়ে এসেছিল সেদিকে পা বাড়ালো ডিটেকটিভ। কাঁচা কাজ করে বসেছে গ্র্যান্ড ল্যাকেয়ার পুলিশ। এরা আসলে না মিলিটারি না পুলিশ। পুলিশ বাহিনী থেকে ফার্নান্দেসকে আর্মি চিফ অব স্টাফ করা হয়েছিল। তখন থেকে গোটা পুলিশ বাহিনীকে ঢুকিয়ে নেওয়া হয়েছে আর্মিতে। ছোট্ট দ্বীপের পুলিশ সেই থেকে মিলিটারি পুলিশ নামে কাজ চালাচ্ছে। ওয়ালথারটা পেয়ে ওর বিরুদ্ধে কেস সাজাতে এতই ব্যস্ত ছিল যে কোনো খোঁজ খবর নেয়ার কথা ভাবেনি। এমনকি সার্চও করা হয়নি ওকে। কোনো এর কাছে খাপে রাখা স্টেলেটও খুঁজে বের করেনি তারা। আপাতত নতুন করে ওদের মনোযোগের কেন্দ্রবিন্দু হতে চায় না রানা। বুঝতে পারছে ওর স্কাই জ্যাকিং ঠেকানোর খবরটা এখনও কর্তৃপক্ষের এই স্তরে এসে পৌঁছায়নি। উপর মহলের কেউ হলে জানতো এবং সেইভাবে প্রতিক্রিয়া দেখাতো। না কি জানে সবাই? নিজেকে প্রশ্ন করল রানা। এবং সেটাই ওর প্রধান অপরাধ বলে গণ্য করা হচ্ছে। ইউনিফর্মধারী পুলিশের পাশে হেঁটে একটা করিডোর পার হলো রানা। শেষ মাথায় একটা সেল দেখতে পেল। ডিম্বাকৃতির সেলের দুপাশের দেয়ালে মুখোমুখি দুটো বেঞ্চ রাখা। এক মাতাল আরব ট্যুরিস্ট একটা বেঞ্চে কোণঠাসা হয়ে বসে আছে। তার একটা চোখের চারপাশ ঘুষি খেয়ে কালো হয়ে গেছে। সেলের অপর বন্দির কাছ থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে সে। অপর বন্দিটি নিগ্র। ছোটখাটো একটা পাহাড় বললেই হয় তাকে। চেহারায় ছুরির কাটাকুটি দাগ। দ্বিতীয় বেঞ্চটায় শুয়ে আছে সে। ইউনিফর্মধারী পুলিশ রানাকে সেলে ঢুকিয়ে চলে যাওয়া পর্যন্ত শুয়েই থাকলো সে। তারপর আস্তে করে উঠে দাঁড়ালো। বড় বড় হলদে দাঁত বের করে হাসলো। ঘুরতে শুরু করলো রানাকে ঘিরে। রানাও ঘুরছে। সতর্ক চোখে লোকটার নড়াচড়া লক্ষ্য করছে। এক জায়গায় দাঁড়িয়ে থাক, খেকিয়ে উঠে নির্দেশ দিল নিগ্রো দানব।
ঠোঁট সরে মারি বেরিয়ে গেছে তার কুকুরের মতো। কথাটা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বেরিয়ে গেল রানার। ওর পেছনে যাওয়ার চেষ্টা করছে লোকটা। রানাও সঙ্গে সঙ্গে ঘুরছে। হঠাৎ কোনো রকম সতর্ক না করেই রানার পেট লক্ষ্য করে ঘুষি চালালো দানব। ঝট করে তার কবজি ধরল রানা। ঘুরেই কাঁধের কাছে টেনে আনলো লোকটাকে। তারপর কাঁধের উপর দিয়ে থ্রো করলো। মেঝেতে পড়ে রানার দিকে তাকালো নিগ্রো। ব্যথা পেয়েছে বলে মনে হলো না। তাকে বেশ তৃপ্ত দেখাচ্ছে, যেন এমনটাই সে আশা করে। কুঁজো হয়ে উঠে দাঁড়ালো এবার সে। তেরে আসার মতলব। কিন্তু রানার হাতে স্টিলেটোটা চিকচিক করতে দেখে থমকে গেল সে। কাঁধ ঝাঁকালো, তারপর বসে পড়ল বেঞ্চে। রানা বুঝতে পারল সত্যিকারের ঝামেলা চায় না লোকটা। তাকে কাজ দেয়া হয়েছে জিজ্ঞাসাবাদের আগে বন্দীদের নরম করার। সেটাই করতে চেষ্টা করছিল। সেলে ঢোকার আগে রানা ঠিক করেছিল একটু গড়িয়ে নেবে, কিন্তু এখন সিদ্ধান্ত পাল্টালো। মাতাল আরবের পাশে বেঞ্চের একধারে বসলো রানা। চোখ রাখলো নিগ্রো পাহাড়ের উপর। আধ ঘন্টা পার হয়ে গেল, লোকটা একবারও নড়ল না। তারপর রানা আগে দেখেনি এমন একজন পুলিশ এসে সেলের দরজা খুলল। মাতাল আরব ছুটে বেরিয়ে যেতে চেষ্টা করলো, কিন্তু নিগ্রো তাকে পাকড়ে ধরে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। হাতের তালুর প্রান্ত দিয়ে প্রচণ্ড জোরে চপ মারল রানা নিগ্রোর ঘাড়ে। অজ্ঞান হয়ে ধপ করে পড়ে গেল লোকটা। পুলিশের চোখে চোখে তাকিয়ে থাকলো রানা। খানিকক্ষণ পর অস্বস্তি বোধ করে চোখ নামিয়ে নিল পুলিশ। ওকে অন্য কোথাও রাখুন, বলল রানা, নইলে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে হবে আমাকে। রানা ঠিক করে ফেলেছে ডক্টর আয়ান রবিন্সকে জানাবে কিভাবে এখানে বন্দীদের উপর অত্যাচার করা হয়। পুলিশের চেহারাতে সতর্কতার ছাপ ফুটে উঠল। অজ্ঞান দানবকে হাঁপাতে হাঁপাতে শেষরে করিডোরে বের করে আনল সে। তারপর সেলের দরজা তালা মেরে দিল। রানাকে নিয়ে চলল বুকিং অফিসের দিকে। অপূর্ব সুন্দরী একটি মেয়েকে ওখানে অপেক্ষা করতে দেখল রানা। তার হাতে শোভা পাচ্ছে রানার ওয়ালথারটা। চট করে ওর মাথায় খেলল, এ নিশ্চয় সেই পলা দম্ভস্কি। প্রয়োজনে যার সাহায্য নেয়ার পরামর্শ দিয়েছিলেন ডক্টর ইর্তিজা, ক্যাসিনোর দায়িত্বে আছে। একটা মুহূর্তের জন্য রানার মনে হলো কাউকে জিম্মি করে বুঝি ওকে মুক্ত করতে এসেছে মেয়েটা। মেয়েটির চেহারায় সেই দীর্ঘতা আছে, কিন্তু দেখলো ওর পিছনে দাঁড়িয়ে আছে তিনজন পুলিশ। রানাকে যে অফিসার জেরা করেছিল সে দরদর করে ঘামছে। আপনাকে অ্যারেস্ট করাটা আমাদের মস্ত ভুল হয়েছিল মিস্টার রানা, সুটকেস বাড়িয়ে ধরে বলল সে। যাকে বলে গ্রস ভুল বোঝাবুঝি। প্রথমে নিজের পরিচয় দিল মেয়েটি। হ্যাঁ, ও পলা দম্ভস্কি। তারপর ওয়ালথারটা রানার দিকে বাড়িয়ে দিল। ওটা হোলেস্টারে পুরল রানা। চলুন আঙ্কেল। রানাকে অবাক হতে দেখে খিলখিল করে হাসল মেয়েটি। ডক্টর ইর্তিজাকে চাচা ডাকি, সেই সুবাদে আর কি, বলেই জড়িয়ে ধরে চুমো দিল ওর গালে। হেসে ফেলল রানাও। এক পলকেই ভালো লেগে গেল ওর পলাকে। খুক খুক করে কাশলো সাদা পোশাক। চেহারা দেখে মনে হলো পলা দম্ভস্কির চাচা হতে না পারায় অত্যন্ত দুঃখিত বোধ করছে সে। খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো ওরা। জেলের ভেতরটা বাইরের চেয়ে ঠান্ডা ছিল। এই ফেব্রুয়ারিতেও ভ্যাপসা গরম পড়েছে গ্র্যান্ড ল্যাকিয়ারে। বাড়িগুলো থেকে ভাপ এসে লাগছে ওদের গায়ে। পলার দিকে চেয়ে ভুরু নাচালো রানা, অর্থাৎ জানতে চায় কিভাবে কি হলো। তার আর ফোন পেয়ে জানতে পারলাম ধরে নিয়ে গেছে আপনাকে, বলল পলা। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল রানা, অবজেকশন ইয়োর অনার। আপনার সৎ চাচাকে আপনি করে বলায় আমার আপত্তি আছে। চট করে রানার মুখের দিকে চাইল পলা, হাসল। তারপর রানার খালি হাতের কনুইটা জড়িয়ে ধরল নিজের কনুইয়ের ভাঁজে। বলল, ঠিক আছে, এখন থেকে তুমি। আমি সোজা ডক্টর রবিন্সের কাছে গিয়ে জানালাম কি ঘটেছে। সঙ্গে সঙ্গে তিনি তোমাকে ছেড়ে দেওয়ার আদেশ দিলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন গ্র্যান্ড ল্যাকিয়ারের সবখানে তুমি অস্ত্র বহন করতে পারবে। তার সঙ্গে কথা বলে এটাও ঠিক করেছে যে যতক্ষণ তিনি হোটেলে থাকবেন হোটেলের সিকিউরিটি সিস্টেম চেক করার জন্য
তার সুইটে প্রয়োজন মনে করলেই যেতে পারবে তুমি। তারা আর তোমার ঠিক নিচতলায় হোটেলের পুরো ফ্লোর নিয়ে আছেন তিনি। গুড, খুশি হয়ে উঠল রানা। পরক্ষণেই চিন্তা হলো, যদি সত্যিই কোনোভাবে ক্ষমতার পট উল্টে যায়, তাহলে এই নীতিবান প্রেসিডেন্টকে রক্ষা করার কোনো উপায় নেই। একা কিছুই করার নেই ওর। তারাকে নিয়ে এই দেশ থেকে বেরিয়ে যাওয়াও সম্ভব হবে কিনা কে জানে। তারাকে হয়তো জিম্মি করতে চাইবে সামরিক সরকার। তাহলে রানার চিন্তার জাল ছিন্ন করে পলা বলল, গভর্নমেন্ট হাউস থেকে পার্লামেন্টের উদ্দেশ্যে ভাষণ দেবেন আজকে ডক্টর রবিন্স। ভিজিটর্স গ্যালারির টিকিট দিয়েছেন তিনি তোমাকে আর তারাকে। তিনি চান তুমি তার বক্তৃতা শোনো। 1:30টায় ভাষণ। রেস্ট আর লাঞ্চের জন্যে যথেষ্ট সময় হাতে আছে। মাথা ঝাঁকালো রানা। টিকিট দুটো ওর কোটের পকেটে গুজে দিল পলা। হাঁটছে দুজন গ্র্যান্ড হোটেলের দিকে। ট্যাক্সি নেয়ার প্রশ্নই ওঠে না। রাস্তা জুড়ে মানুষের ঢল নাচছে, গাইছে, বাজনা বাজাচ্ছে। হাজার হাজার মানুষ। সন্ধ্যের ফিরেস্তা পর্যন্ত অপেক্ষা করতে ধৈর্যে কুলায়নি তাদের। লাফঝাঁপ দেওয়া লোকজনকে কোনো মতে এড়িয়ে রাস্তার পাশের দোকানগুলোর গা ঘেঁষে পায়ে হেঁটে এগোলো ওরা। দোকানগুলো হস্তশিল্পের, ট্যুরিস্টদের জন্য বিশেষ আকর্ষণ। তবে আসলে সুভেনিয়ারগুলো আমদানি করা মাল। ওসবের বেশিরভাগই এসেছে তাইওয়ান থেকে। মার্কেট আর হোটেলের মাঝখানে ব্যবসা প্রতিষ্ঠানের এক সারি বিল্ডিং। ওগুলোর সামনে দিয়ে বেঁকে হোটেল পর্যন্ত গেছে একটা খোয়ার মতো করে ঝিনুক ঢালা রাস্তা। হোটেলের লবিটা অস্বাভাবিক বড়। কাচের ঘের দেয়া দোকান 3 দিকে। ডান দিকে ক্যাচিনোতে যাওয়ার ঢালু পথ। ডেস্কের দিকে পা বাড়িয়েছিল রানা, কিন্তু পার্স থেকে একটা চাবি বের করে ওর হাতে দিল পলা। আগেই রানার রেজিস্ট্রেশন করে ফেলেছে সে। টুরিস্টদের ভিড় বাঁচিয়ে এগোলো ওরা। রানাকে এলিভেটরে তুলে দিয়ে আবার দেখা হবে বলে চলে গেল প্রাণবন্ত মেয়েটা। লিফটে করে উঠে এলো রানা হোটেলের টপ ফ্লোরে। পাশাপাশি দুটো সুইট দেয়া হয়েছে তারা ও রানাকে। ঢুকে দেখলো বিরাট একটা সুইট, সাগরের দিকে মুখ করা। নিচের দিকে তাকালে দেখা যায় পাম গাছের ছায়াভরা লন। তার ওপাশে সাদা সৈকত, নীল সবুজ সাগরের এখানে ওখানে ছোট ছোট সেইল বোট। টাকা, যেদিকে তাকানো যায় শুধু টাকার ছড়াছড়ি। সারা রাত প্লেনে কাটিয়ে তারপর জেল থেকে বেরিয়ে দামি কাউচে বসতে ইচ্ছে করলো না রানার। নিজেকে বড় বেশি নোংরা মনে হলো। বেডরুম পেরিয়ে বাথরুমে ঢুকলো। প্রশস্ত বাথরুম, 3জন গোসল করতে পারবে। ওর পিছনে এসে দাঁড়ালো তারা। মুচকি হেসে বলল, ফিরেছ তাহলে? গোসল করবে? আমারও তো গোসল করা দরকার। ভুরু নাচালো রানা। যথেষ্ট জায়গা আছে এখানে দুজনের জন্যে। তুমি চলে আসতে পারো, আমার কোনো অসুবিধে নেই। আমি ও কথা বলিনি। হাসিতে একটু যেন বিদ্রুপ টের পেল রানা। পাশেই আমার সুইট, ওটার বাথরুমও একই সমান। হাসলো রানাও। কেউ বলতে পারবে না ও চেষ্টা করেনি। 2 সুইটের মাঝে দরজা বন্ধ হওয়ার আওয়াজ এলো। বাথরুমের দরজাটা বন্ধ করে দিল ও। গরম পানির ঝর্ণা ছেড়ে দিগম্বর হয়ে দাঁড়িয়ে পড়ল শাওয়ারের নিচে। 10 মিনিট একটানা গরম পানিতে ভিজে তারপর ঠান্ডা পানির ধারা ছাড়ল। বাথরুম থেকে যখন বের হলো তখন সতেজ লাগছে, যেন নতুন জীবন ফিরে পেয়েছে ও। তারা ফিরে আসার আগেই কাপড় পরা হয়ে গেল ওর। ইন্টার ইন্টারকমে রুম সার্ভিসকে নিচের রেস্টুরেন্টে দুজনের জন্য স্পেশাল লাঞ্চের অর্ডার দিয়ে রাখতে বলল রানা। তারা এলো চোখ ধাঁধানো একটা নীল গাউন পরে। দুধ সাদা পরীর মতো দেখাচ্ছে ওকে। ধনুক ভুরু নাচিয়ে কেমন লাগছে নীরবে জানতে চাইল তারা।
তর্জনী আর বুড়ো আঙুলের মাথা এক করে কবজির ঝাঁকিতে নীরবেই জবাব দিল রানা। নিচ নিচে নেমে এলো ওরা এলিভেটরে করে। সেকেন্ড ফ্লোর টেরেসে ওদের জন্য নির্ধারিত টেবিলে বসলো ওরা। মাথার উপর ছায়া দিচ্ছে বিরাট একটা রংচঙে ছাতা। সুস্বাদু লাঞ্চ পরিবেশন করা হলো। চিংড়ি ভাজা, শামুকের ঝাল, খাসির কলজে, 7-8 রকমের ভাজি, ভর্তা, 3 পদের তরকারি, সালাদ আর সাদা ভাত। প্রায় নীরবে শেষ হলো ওদের লাঞ্চ। লাঞ্চ শেষে হোটেল থেকে বেরিয়ে পড়ল ওরা। কাছেই গভর্নমেন্ট হাউস, হেঁটেই চলল দুজন। দেশে ফিরে এসে আজই ওখানে পার্লামেন্টের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন ডক্টর আয়ান রবিন্স। 4 বক্তৃতা শুরু হওয়ার ঠিক আগে পৌঁছলো ওরা। সারা হল ভরে গেছে আগ্রহী চোতায়। শুধু ওদের জন্য রিজার্ভ করা সিট দুটো খালি রয়েছে। হলের ভিতর এত লোকের উপস্থিতিতে গরম বেড়ে গেছে। স্পিকারের মঞ্চের মাঝখানে বসে আছেন ডক্টর আয়ান রবিন্স। তার একধারে লেজিসলেটিভ কমিটির প্রধান বসেছেন, আরেকদিকে কর্নেল হুয়ান ম্যারনের খালি চেয়ার। মাইকের সামনে দাঁড়িয়ে প্রত্যাগত প্রেসিডেন্টের গুণগান করে বক্তব্য রাখছেন কর্নেল হুয়ান ম্যারন। তার কথা শেষ হওয়ার পর উঠে দাঁড়ালেন ডক্টর আয়ান রবিন্স। এত জোর হাততালিতে তাকে স্বাগত জানানো হলো যে রানার মনে হলো আওয়াজের ধাক্কায় চারপাশের দেয়াল ধসে পড়বে। পুরো 15 মিনিট ধরে চলল উল্লাসধ্বনি। তারপর চোতাদের থামাতে পারলেন ডক্টর আয়ান রবিন্স। মাইকে তার ভরাট কোমল কণ্ঠস্বর ভেসে এলো। অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলছেন তিনি। জানালেন দেশে ফিরতে পেরে কতটা আনন্দিত হয়েছেন। বললেন কর্নেল হুয়ান ম্যারন ক্ষমতা গ্রহণ করার জন্য তাকে দেশে ফিরে আসতে বলায় কৃতজ্ঞ বোধ করছেন তিনি। এরপর গ্র্যান্ড ল্যাকেয়ারের দ্রুত উন্নতির জন্য অত্যন্ত যৌক্তিক একটা খসড়া পরিকল্পনা পেশ করলেন। তারপর ঘোষণা দিলেন 1 বছরের মধ্যে নির্বাচন দেবেন। যত শীঘ্রই সম্ভব প্রত্যাহার করে নেবেন বিশেষ ক্ষমতা আইন। 1 ঘন্টা বক্তৃতা করলেন তিনি। এত চমৎকার ভাষণ অনেকদিন শোনেনি রানা। তার ভাষণ শেষে দীর্ঘ করতালিতে মুখর হয়ে উঠল হলঘর। সৈন্যরা কর্ডন করে চোতাদের কাছে আসা ঠেকালো। তারপর একটা দল এসকর্ট করে পেছনের দরজা দিয়ে বের করে নিয়ে গেল লেজিসলেটিভ কমিটির প্রধান ডক্টর রবিন্স আর চিফ অফ স্টাফ কর্নেল ম্যারনকে। ভিড় কমা পর্যন্ত অপেক্ষা করলো রানা ও তারা। বেরিয়ে আসতে আসতে তারা বলল, দুর্দান্ত ভাষণ দিয়েছেন ডক্টর রবিন্স, তাই না? জানো কি করেছেন উনি? জেনারেল হার্নান্দেজের পরিবারকে জানিয়েছেন তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে প্যালেস ছাড়লেও চলবে তাদের। আগে কোথায় বাস করবে ঠিক করুক তারা। ডক্টর রবিন্স সত্যিই একজন বিশিষ্ট ভদ্রলোক, বলল রানা। ওর সঙ্গে দেখা করব। জেল থেকে আমাকে বের হতে সাহায্য করায় কৃতজ্ঞতা জানানো উচিত। তারপর তারপর কি করবে? তারপর কি করব এখনো ভেবে দেখিনি। তোমার আর কোনো কাজ না থাকলে গল্প করে সময়টা কাটানো যেতে পারে, প্রস্তাব দিল তারা। কোথায়? জিজ্ঞেস করলো রানা। সাগর তীরে বসতে পারি কোথাও। আজ নয়, কাজ আছে। ভদ্রতার সুর বজায় রাখলো রানা। এরপর কি করবে ঠিক করে ফেলেছে ও। প্রথম কাজ হোটেল ম্যানেজারের সঙ্গে দেখা করা, তারপর প্রেসিডেন্ট রবিন্সের সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরে এসে নাতিদীর্ঘ একটা ঘুম। গত 36 ঘন্টা বিছানায় পিঠ শোয়াবার সুযোগ হয়নি ওর। রানা সাড়া না দেয়ায় আড়ষ্ট হয়ে গেল তারা। বুঝতে পেরেছে রানা নিজের ইচ্ছাতেই চলে, এখনও সেভাবেই চলবে। হোটেলে ফিরে রানা ওকে এলিভেটরে তুলে দিয়ে হোটেলের ম্যানেজারকে খুঁজে বের করলো। বেয়ারা কিসেমের লোক ম্যানেজার। রানাকে স্টাফ হিসেবে পেয়ে তাকে খুশি মনে হলো না। তবে ডক্টর ইরতিজান নিজস্ব লোক বলে খাতির যত্নে কোনো ত্রুটিও রাখল না সে। বরফের কুচি দেওয়া 1 গ্লাস শরবত পরিবেশন করা হলো রানাকে। আগে সিকিউরিটি চিফ লিউস কিসামকে
ইন্টার রকমে ডেকে আনালো সে। তাকে জানালো মিস্টার ইর্তিজার পাঠানো নতুন অস্থায়ী সিকিউরিটি চিফ শেষ পর্যন্ত এসেছে। তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। ম্যানেজারের কাছ থেকে বিদায় নিয়ে লিউস কিসামের সঙ্গে অফিস থেকে বেরিয়ে এলো রানা। কিসাম বিশালদেহী কালো আমেরিকান। কয়েক বছর আগে সে আমেরিকার জাতীয় ফুটবল লিগে নিয়মিত খেলত। রানা তার কেড়ে পদটা কেড়ে নেয় ওর সঙ্গে শীতল আচরণ করছিল প্রথমে, কিন্তু রানা যখন তাকে মালগাড়ি বলে ডাকলো তখন উজ্জ্বল হয়ে উঠল কালো মুখটা। এই নাম তাকে দিয়েছিল আমেরিকান খেলার পত্রিকাগুলো। ওর কয়েকটা দারুণ খেলার ব্যাপারে আন্তরিকতার সঙ্গে প্রশংসা করলো রানা। এরপর একেবারে অন্তর খুলে দিল কিচাম। জানালো প্রেসিডেন্ট এই হোটেলে ওঠায় কী কী বিশেষ সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করেছে সে। সিকিউরিটির লোকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রেসিডেন্টের ফ্লোরে রানাকে নিয়ে গেল সে। এই ফ্লোরে হোটেল সিকিউরিটি বলতে 4 জন কালো আমেরিকান, প্রত্যেকেই ছোটোখাটো এক একটা দানব। করিডোরের এক মাথায় দাঁড়িয়েছিল তারা। রানা আর কিসামকে দেখে ভুরু কুঁচকে তাকালো। নিচু স্বরে গাল বকতে শুরু করলো কিসাম আর্মির বাড়াবাড়ি দেখে। হোটেল সিকিউরিটিকে দরজার কাছ থেকে বলতে গেলে প্রায় খেদিয়েই দেয়া হয়েছে। তাদের বদলে প্রেসিডেন্টের সুইটের দরজা পাহারা দিচ্ছে এখন একজন লেফটেন্যান্ট আর 2 জন সৈনিক। হোটেল সিকিউরিটি স্কোয়াডের সঙ্গে রানার পরিচয় করিয়ে দিল কিসাম। তারপর লেফটেন্যান্ট আর তার সৈন্যদেরকে রানার পরিচয় জানালো। রানা জিজ্ঞেস করলো প্রেসিডেন্ট ফিরেছেন কিনা। কোনো জবাব না দিয়ে রানাকে ভেদ করে তাকিয়ে থাকলো লেফটেন্যান্ট সোজা সামনের দিকে। কিষান গুরুগম্ভীর স্বরে তাকে জানালো রানা মিস্টার ইর্তিজার নিজের বাছাই করা লোক, তার একমাত্র সন্তান। তারা ইর্তিজার নিরাপত্তা দেখবার জন্য বিশেষ দায়িত্ব নিয়ে এসেছে। হুমকির সুরে বলল রানার সঙ্গে সহযোগিতা না করলে সেটা তাদের জন্য ভালো হবে না। এরপরও রানাকে যেন দেখতে পেল না লেফটেন্যান্ট। তবে ঘুরল সে। দরজায় বিশেষ একটা কোড অনুযায়ী টোকা দিল। ধুমসো এক সৈনিক দরজা খুলল। সুইটের ভিতর থেকে রানাকে দেখতে পেয়েছেন ডক্টর রবিন্স। হাসি মুখে আমন্ত্রণ জানালেন। সুইটে সরকারি লোক গিজগিজ করছে। সবার একটাই উদ্দেশ্য, নিজের বক্তব্য প্রেসিডেন্টের কানে তোলা। সবার চেয়ে এ ব্যাপারে এগিয়ে আছেন কর্নেল হুয়ান ম্যারন। একধারে মেজর কাপোলা কাপোলাকেও দেখতে পেল রানা। বেশিক্ষণ সময় নিল না রানা। জেল থেকে বের হতে সাহায্য করায় আয়ান রবিন্সকে ধন্যবাদ দিল। তারপর চমৎকার ভাষণের জন্য প্রশংসা করে বিদায় চাইল। নাক পর্যন্ত ডুবে আছেন প্রেসিডেন্ট রবিন্স সরকার গোছাতে। তবু রানার ভালো মন্দ জিজ্ঞেস করতে ভুললেন না। জানালেন তিনি আশা করেন তাদের দ্বীপে রানাকে আর হয়রানির শিকার হতে হবে না। আরেকবার ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো রানা। করিডোরে বের হতেই কিসাম জানতে চাইল অন্য ফ্লোরগুলোর সিকিউরিটি সিস্টেম রানা দেখতে চায় কিনা। আস্তে করে মাথা দোলালো রানা। সিকিউরিটি চিফের পদটা যখন দেয়াই হয়েছে তো সব কিছু দেখে রাখাই উচিত। ওর উপস্থিতিতে খারাপ কিছু ঘটলে সেটা ওর জন্যই মনোকষ্টের কারণ হবে। নিচতলায় নেমে ওরা দেখলো সৈনিকে ভরে আছে করিডোর। প্রেসিডেন্ট রবিন্সকে সব দিক থেকে সর্বক্ষণ প্রায় ঘিরে রেখেছে আর্মি। এরা সম্ভবত মেজর কাপোলার সৈন্য, আন্দাজ করল রানা। কাপোলাকে প্রেসিডেন্টের সুইটে দেখেছে ও। ছোটোখাটো মানুষ, কিন্তু চোখ থেকে সর্বক্ষণ ঝিলিক দিচ্ছে বুদ্ধিমত্তার আলো। চমৎকার সিকিউরিটি ব্যবস্থার জন্য কিসামের প্রশংসা করল। তারপর বিদায় নিয়ে ফিরে এলো নিজের সুইটে। ও রেখে যাওয়া ছোট ছোট চিহ্নগুলো কেউ নষ্ট করেনি। ওর অনুপস্থিতিতে কেউ ঢোকেনি এই সুইটে। এখন পর্যন্ত গ্র্যান্ড ল্যাকিয়ারে শঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। জনতার উচ্ছ্বাস দেখে মনে হয়েছে স্বয়ং ঈশ্বরকে ফিরে পেয়েছে তারা এতদিনে। বার কাউন্টার থেকে 2 আঙুল পরিমাণ শিভাস রিগাল নিল রানা। এক চুমুকে সোনালি তরলটুকু শেষ করে ডেস্কে ফোন করে জানালো বিকেল 5টায় যেন ওকে ঘুম থেকে তুলে দেয়া হয়। এবার নিশ্চিন্তে বিছানায় গা এলিয়ে দিল ও। 2 মিনিট পার হওয়ার আগেই তলিয়ে গেল গভীর ঘুমে। টি 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 ইন্টার রকমের আওয়াজে ঘুম ভেঙে গেল।
চট করে ঘড়ি দেখলো, 4:45 বাজে। রিসিভার কানে ঠেকাতেই ভেসে এলো তারার কোকিল কণ্ঠ। রানা, সৈকতের কাছে একটা রেস্টুরেন্টের খুব প্রশংসা শুনেছি আমি। বিকেলে নাস্তা ওখানে করবে? করব। আমি বেরোচ্ছি 5 মিনিটে। রিসিভার নামিয়ে বিছানা ছাড়ল রানা। মুখ হাত ধুয়ে দ্রুত বাইরে যাওয়ার পোশাক পরে নিল। 5 মিনিট পরে দরজা খুলে দেখলো ওর অপেক্ষায় দাঁড়িয়ে আছে তারা, ইর্তিজা। রানাকে দেখে হাঁটতে শুরু করলো এলিভেটরের দিকে। চলো যাওয়া যাক। সত্যি চমৎকার সিমসাম একটা রেস্টুরেন্ট। ট্যুরিস্টদের চোখ আটকে গেল তারার উপর। একটা কোক আর মার্টিনি অর্ডার দিল রানা। তারা মদ খায় না। সামনে তাকালে দেখা যায় সাদা সৈকত আর নীল সাগর। সাগরে ভাসছে জেলে নৌকা আর ছোট ছোট সেলিং বোট। থাই স্যুপ আর আলু ভাজা নিল ওরা। টুকটাক গল্প চলল সেই সঙ্গে। বেশিরভাগ কথা বলছে তারা, চুপ করে শুনছে রানা। কিছুক্ষণ পর দিনের আলো মিলিয়ে যাওয়ায় সাগরের তীর ঘেঁষে নক্ষত্রের মতো জ্বলে উঠল ঝিলমিলে বাতির শাড়ি। মনে হলো কোনো রূপসী নারীর গলায় ওগুলো বিনে সুতোয় মুক্তোর মালা। রাস্তার দিক থেকে ভেসে এলো উল্লসিত জনতার আনন্দধ্বনি। চলো ওখানে ওদের মাঝে যাই। বিল মিটিয়ে উঠে দাঁড়ালো রানা। একটা ব্যান্ড জমিয়ে বাজনা বাজাচ্ছে, সেই তালে তালে নাচছে মানুষ। বেশিরভাগই গলা পর্যন্ত মদ খেয়ে টাল হয়ে আছে, কিন্তু তাদের কারো মধ্যে কোনো ধরনের অসভ্যতা দেখা গেল না। এক বাক্যে মানতেই হয়, ভদ্র, সভ্য, সুশৃঙ্খল। পরিবেশে নির্মূল উৎসব মুখরতা। এখানে অধিবাসীদের বেশিরভাগই গরিব মানুষ, এককালের দাসদের বংশধর। কিন্তু এখন তারা স্বাধীন। নিজেদের ভিতর কোনো ভেদাভেদ রাখেনি কেউ আজকের এই বিশেষ উৎসবে। রাস্তায় জনতার ঢল নেমেছে। কি যেন এক শক্তিতে যেন ভরে গেছে তাদের অন্তর। আশায় বুক বেঁধেছে সবাই। সামনে যেন দেখতে পাচ্ছে সুন্দর ভবিষ্যৎ। 8 ঘন্টা তাদের সঙ্গে নেচে হোটেলে ফিরল তারা আর রানা। টপ ফ্লোরে যাওয়ার আগে একবার প্রেসিডেন্টের সিকিউরিটি দেখলো রানা। সেন্টটি পাল্টে গেছে, তবে লেফটেন্যান্ট আছে। রানাকে হোটেলের আইডি কার্ড দেখাতে হলো টপ ফ্লোরে ওর সুইটে ঢুকবার আগে। তারা আর রানার মাঝে কোনো কথা হলো না। রানার সুইটে ঢুকলো তারা। রানা খেয়াল করে দেখলো অনধিকার অনুপ্রবেশ এবারও করেনি কেউ। ঘরে ঢুকে স্যান্ডেল খুলে নরম কার্পেটে রাতুল পা ডুবিয়ে দিল তারা। রানা চলে গেল বারের কাছে। 1 আউন্স পরিমাণ হুইস্কি নিল নিজের জন্য, তারার জন্য কোক। ছোট্ট করে কোকের গ্লাসে চুমুক দিল তারা। তারপর বলল, কাল আমরা একসঙ্গে বেড়াতে যাব। ক্যাসিনো থেকে যোগাযোগ করেছিল পলা। আমাদের জন্যে জঙ্গল আর লেগুনের ধারে পিকনিকের ব্যবস্থা করেছে ওরা। একটু পর বিদায় নিল তারা কোক শেষ করে। শরীরটা ভালো লাগছে না ওর। রানা বের হলো হোটেল সিকিউরিটি আরেকবার পরীক্ষা করে দেখতে। 5 সকালে ইন্টার রকমের আওয়াজে ঘুম ভাঙল রানার। ডেস্ক থেকে জানানো হলো 9টার দিকে ওকে ক্যাসিনোয় যেতে অনুরোধ করেছে পলা দম্ভস্কি। ডেস্কে অর্ডার দিয়ে ঘরেই ব্রেকফাস্ট আনালো ও নাস্তা শেষে শাওয়ারে গিয়ে ঢুকলো। 20 মিনিট পর পানির আওয়াজের উপর দিয়ে টেলিফোন বাজতে শুনল। ফোনটা যেই করে থাকুক ধৈর্য আছে তার। একটানা বাজছে ফোন। শাওয়ার থেকে বেরিয়ে এলো রানা তোয়ালে জড়িয়ে। রিসিভার তুলতেই একটা খড়খড়ে কণ্ঠস্বর শুনতে পেল। কথা বলবার ভঙ্গিটা এমনই যে মনে হয় ষড়যন্ত্র করছে। কর্নেল হুয়ান ম্যারন। গুড মর্নিং মিস্টার রানা। কর্নেল ম্যারন বলছি। মিনিট কয়েকের জন্যে আপনার ওখানে আসতে পারি? এই লোকের ব্যাপারে সতর্ক করেছেন ওকে ডক্টর ইর্তিজা। কর্নেল হুয়ান ম্যারন আমেরিকার সঙ্গে কোনো ধরনের চুক্তিতে আসতে পারলে ডক্টর আয়ান রবিন্সকে দ্বীপে ভুলেও আসতে দিত বলে মনে হয় না। এর ব্যাপারে সাবধান থাকতে হবে। একে চটিয়ে দেয়া ঠিক হবে না। রানা বলল,
তৈরি হওয়ার জন্য 10 মিনিট সময় দিন, কেমন? শাওয়ার বন্ধ করে এসে রুম সার্ভিসকে দুজনের জন্য কফির অর্ডার দিল রানা। পোশাক পরে নিল দ্রুত। শোল্ডার হোলস্টারে ওয়ালথারটা পুড়তেই দরজায় দেখা দিলেন কর্নেল ম্যারন। তার পিছন পিছন কফি নিয়ে এলো রুম সার্ভিস। ডক্টর ইর্তিজার দেয়া তথ্যগুলো রানার মাথার ভিতর ঘুরছে। কর্নেল হুয়ান ম্যারন, বয়স 36 বছর, ভালো বংশের সন্তান, পড়াশোনা অক্সফোর্ডে, স্যান্ডহার্টস এ বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। পড়াশোনা শেষে দেশে ফিরে এসে ল অফিসার হিসেবে কাজে যোগ দেয়। ডক্টর আয়ান রবিন্স প্রেসিডেন্ট হওয়ার পর ব্রিটিশরা চলে গেলে পার্লামেন্ট সিদ্ধান্ত নেয় গ্র্যান্ড ল্যাকেয়ার আইল্যান্ডের নিজস্ব মিলিটারি থাকা দরকার। প্রেসিডেন্ট আয়ান রবিন্স পুলিশ চিফ রেমন্ড হার্নান্দেজকে নবগঠিত আর্মির জেনারেল পদে নিয়োগ দেন। তখন অ্যাসিস্ট্যান্ট চিফ অব স্টাফ হয় কর্নেল হুয়ান ম্যারন। কর্নেল হুয়ান ম্যারনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে। সেই হিসাবে জেনারেল হার্নান্দেজ মারা যাওয়ার পর তার পক্ষে স্বাভাবিক ছিল ক্ষমতা দখল করে নেয়া, কিন্তু তা সে করেনি। বরং ডক্টর আয়ান রবিন্সকে ক্ষমতা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে। কেন? মোটিভ কি লোকটার? যাকে একসময় দল বেঁধে দেশ ছাড়তে একরকম বাধ্য করেছে, তাকেই কেন ডেকে এনে ক্ষমতায় বসাতে চাইবে সে, নিজে ক্ষমতা দখল না করে? ম্যারন জনপ্রিয় নয়। পার্লামেন্ট যে চাইবে না সে দেশের নেতৃত্ব দিক। কিন্তু ডক্টর আয়ান রবিন্স প্রেসিডেন্ট পদে বহাল থাকলে পিছনের অদৃশ্য শক্তিটা হতে পারবে হুয়ান ম্যারন নিজে। ক্ষমতা থাকবে আসলে তারই হাতে, যদিও দৃশ্যপটে থাকবে না সে। ব্যাপারটা কি সেই রকম, নাকি আর কিছু? কর্নেল ম্যারন কি রানার আসল পরিচয় জানে? সম্ভবত জানে না। তার বোধহয় ধারণা রানা ডক্টর আহমেদ ইর্তিজার পাঠানো কর্মচারী। চিন্তাগুলো 2 সেকেন্ড খেলে গেল রানার মাথায়। রুম সার্ভিস চলে যাওয়া পর্যন্ত গম্ভীর চেহারায় নীরবে অপেক্ষা করল কর্নেল হুয়ান ম্যারন। শুধু চোখ জোড়া নড়ল তার। বেডরুমের খোলা দরজা দিয়ে আরামপ্রদ বিশাল বিছানা আর ঝকঝকে চাদর তার নজর কাড়ল। বার কাউন্টারের উপর রাখা সিভাস রিগালের বোতলটা দেখল। সাবধান থাকতে হবে, নিজেকে আবার মনে করিয়ে দিল রানা। বসতে অনুরোধ করায় আরামদায়ক একটা চেয়ারে বসল কর্নেল। রানা কালো কফি বাড়িয়ে ধরায় নিল কাপটা। এখনও চেহারায় ভাবের কোনো প্রকাশ নেই। কফিতে চুমুক দিল হুয়ান ম্যারন। খড়খড়ে গলায় বলল, চমৎকার কোয়ার্টার। কথাটার পিছনে কোথায় যেন একটা প্রশ্ন লুকিয়ে আছে। নিজের উপর রেগে গেল রানা। ব্যাপারটা ওর আগেই খেয়াল করা দরকার ছিল। এটা ভিআইপি সুইট, এখানে হোটেলের সিকিউরিটি চিফ কি করছে? চোখে প্রশংসা নিয়ে আসবাবপত্রগুলো দেখল রানা, যেন দেখে আশ মিটছে না। তারপর বলল, হোটেলে আর কোনো রুম খালি ছিল না, কাজেই কর্তৃপক্ষ আমাকে এখানেই থাকতে দিয়েছে 2-1 দিনের জন্যে। বেসমেন্টে আমার রুম, ওটা খালি হলেই চলে যাব। বছরের এই সময়টা ট্যুরিস্টদের প্রচণ্ড ভিড় থাকে, সেটা কর্নেল জানে। হোটেলে যে রুম নেই তাও মিথ্যে নয়। মিলিটারি পুলিশ হোটেলের রেজিস্টার খাতা নিয়মিত পরীক্ষা করছে, কাজেই তথ্যটা কর্নেলের জানা থাকবার কথা। বেসমেন্ট? দুঃখজনক। প্রসঙ্গ পাল্টালো কর্নেল। প্রথমেই আপনাকে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে হয় স্কাই জ্যাকিং ঠেকানোর জন্যে। আপনি প্লেনে ছিলেন, সেটা আমাদের সৌভাগ্য। ভাগ্যের সঙ্গে অস্ত্র ছিল আপনার। বুরু কুঁচকে গেল কর্নেলের। প্লেনে আপনার সঙ্গে অস্ত্র ছিল, এটা কি কর্তৃপক্ষ জানত? চোখের পলক পড়ল না রানার। গোপন কথা ফাঁস করছে এমন ভঙ্গিতে হাসল। মিস্টার ইর্তিজা জানেন আমি সবসময় সঙ্গে পিস্তল রাখতে পছন্দ করি। তার বেশ প্রভাব আছে কর্তৃপক্ষের উপর। তা তো নিশ্চয়, মৃদু হাসল কর্নেল ম্যারন। যা বলছিলাম, আমাদের কপাল ভালো যে আপনার সঙ্গে অস্ত্র ছিল। তার চেয়েও বড় কথা, ওটার ব্যবহার জানেন আপনি। আবারও প্রচ্ছন্ন প্রশ্ন। জানতে চাওয়া হচ্ছে রানা কি শুধুই হোটেল সিকিউরিটি চিফ, না তার চেয়ে আরও বেশি কিছু? সতর্কতায় ঢিল দিল না রানা। আমি মিস ইর্তিজার পাহারায় ছিলাম।
আহত কিংবা নিহত হতে পারতেন তিনি। কাজেই আমাকে দ্রুত অ্যাকশনে যেতে হয়েছে। এবার সরাসরি প্রশ্ন, আপনি তাহলে জানতেন না আমাদের প্রেসিডেন্টই ছিলেন স্কাইজ্যাকারদের আসল টার্গেট? আপনার অবশ্য জানার কথাও নয়, তাই? দারুণ অবাক হলো রানা। সত্যি তাকেই কিডন্যাপ করতে চেয়েছিল স্কাইজ্যাকাররা? স্টুয়ার্ডেস তাহলে মুখ খুলেছে? রানার চোখ থেকে চোখ নড়ল না কর্নেলের। ভাবলেশীন সুরে বলল, না, আমার অন্য সোর্স থেকে খবরটা পেয়েছি। মেয়েটাকে প্রশ্ন করার আগেই সেল থেকে পালিয়েছে সে। পুলিশ স্টেশনের সেলটার চেহারা মনে পড়ে গেল রানার। ওখান থেকে নার্ভাস মেয়েটা পালিয়েছে? অসম্ভব, ও নিজেও পালাতে পারত না। কেউ নিশ্চয় তাকে সাহায্য করেছে পালাতে। সেই কেউ একজনটা কর্নেল বা তার অনুগত লোকজন নয়তো? রানা বলল, ব্যাপারটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। কেন অবিশ্বাস্য মনে হচ্ছে? তীক্ষ্ণ শোনালো কর্নেলের কণ্ঠ। ওই সেলে আমি ছিলাম, শান্ত গলায় বলল রানা। পালাবার কোনো উপায় আমার চোখে পড়েনি। রানার চোখে তাকালো কর্নেল। ঠিক কি বলতে চান? রানা জবাব দেওয়ার আগেই অভিযোগের সুরে বলল, আপনার চেহারা আমার পরিচিত বলে মনে হচ্ছে মিস্টার রানা। স্যান্ডহার্টসে আমার 1 বছরের সিনিয়র এক বাঙালি ছিল, তার নামও ছিল মাসুদ রানা। আপনি সেনন তো? হোটেল সিকিউরিটি ছাড়াও অন্যান্য ব্যাপারেও আপনাকে কৌতূহলী বলে মনে হচ্ছে আমার। এদেশে আসার পেছনে আপনার উদ্দেশ্য কি? আপনাকে কিন্তু আমার মনে পড়ছে না, বলল রানা। আপনি বোধহয় চোখে পড়ার মতো কেউ ছিলেন না তখন। তবে ঠিকই ধরেছেন, স্যান্ডহার্টসে কিছুদিন ছিলাম আমি। রাগের ছাপ পড়ল কর্নেলের চেহারায়। একই প্রশ্ন আবার করল সে। তাহলে এদেশে নিশ্চয় বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছেন, সেটা কি? তারা ইর্তিজার নিরাপত্তা দেখা, মিস্টার ম্যারন। আর কোনো উদ্দেশ্য আমার নেই আপাতত। কর্নেল ম্যারনের চেহারা দেখে মনে হলো রানার মনের ভিতরটা স্পষ্ট পড়তে চেষ্টা করছে। মেয়েটার নিরীহ ভাবভঙ্গি দেখে মেট্রন সেলে ঢুকেছিল খাবার দিতে। বলল কর্নেল অনেকটা কৈফিয়তের ভঙ্গিতে। ক্যারাতে ব্যবহার করে মেট্রনকে অজ্ঞান করে ফেলে সে। তারপর তার পোশাক পরে বেরিয়ে যায় পুলিশ স্টেশন থেকে। গ্র্যান্ড ল্যাকেয়ার আইল্যান্ডের জনসংখ্যার তুলনায় মিলিটারি পুলিশের সংখ্যা যথেষ্ট। নিশ্চয় কারো সাহায্য পেয়েছে সে, প্রভাবশালী কারো। কর্নেলের চোখে তাকালো রানা। তারপর জিজ্ঞেস করল, কোথায় যেতে পারে স্টুয়ার্ডেস? অধৈর্য ভঙ্গিতে শ্রাগ করল ম্যারন। চেহারাটা একটু ফ্যাকাশে দেখাচ্ছে। আপনি তো জানেন ট্যুরিস্টদের নিয়ে ঘন ঘন আসা যাওয়া করে অসংখ্য ক্রুজ শিপ। ওগুলোর একটাতে হয়তো গোপনে উঠে পড়েছে। অনেক খুঁজেও তার কোনো হদিস বের করতে পারিনি আমরা। এতক্ষণে হয়তো গ্র্যান্ড ল্যাকেয়ার ছেড়ে চলে গেছে। কথাটা বিশ্বাস করতে পারল না রানা। তবে খটাখটি বেঁধে যাচ্ছে দেখে মুখে কিছু বলল না ও। কর্নেল বলল, যা হবার হয়েছে। ওতে আসলে তেমন কিছু এসে যায় না। আপনাকে আবারও ধন্যবাদ জানাই কিডন্যাপিং ঠেকিয়ে আমাদের প্রেসিডেন্টকে নিরাপদে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন বলে। ইতিমধ্যেই ক্ষমতা প্রয়োগ করতে শুরু করেছেন তিনি। আর্মি অফিসাররা সবাই একমত যে তাকে পুরোপুরি সমর্থন দিলে দেশের সবার মঙ্গল হবে। সবাই আমরা তার পেছনে আছি। রানার চোখে চোখ রাখল কর্নেল ম্যারন। আশা করি আমাদের ক্ষমতা হস্তান্তর যেমন মসৃণভাবে কোনো গোলমাল ছাড়াই সম্পূর্ণ হয়েছে, তেমনিভাবে এই দ্বীপে আপনার কাজও নির্বিঘ্ন হবে। কবিতা শেষ করে উঠে দাঁড়ালো কর্নেল। আমি যদি কোনো সাহায্যে আসি তাহলে বলতে ভুলবেন না যেন। আমাকে প্যালেসে পাবেন। কর্নেলের বাড়িয়ে দেয়া হাতটা ধরে ঝাঁকিয়ে দিল রানা। দরজা পর্যন্ত এগিয়ে দিল তাকে। ও বুঝতে পারছে যতটা জানে, বোঝাতে চাইল তার চেয়ে ঢের বেশি জানে কর্নেল ম্যারন। নইলে ওকে নিশ্চিন্ত করতে গিয়ে বলতো না যে আর্মি অফিসারদের সমর্থন আছে প্রেসিডেন্ট রবিন্সের পিছনে। স্কাইজ্যাকিং ঠেকানোয় ওকে ধন্যবাদ দেওয়াই যথেষ্ট ছিল। সাধারণ এক হোটেল সিকিউরিটি অফিসারের সঙ্গে আলাপে রাজনীতির কথা তোলার প্রয়োজন পড়ে না। হয়তো বুঝিয়ে দিল ওর কাভার ফাঁস হয়ে গেছে। কিন্তু কিভাবে? এ প্রশ্নের কোনো জবাব খুঁজে পেল না রানা। মনের মধ্যে খসখস করছে ওর। মেয়েটা পালালো কি করে? ওর মনটা বলছে জাল গুটিয়ে আনছে কেউ, কর্নেল হুয়ান ম্যারন।
কিন্তু তাহলে আগেই ক্ষমতা দখল করেনি কেন সে? যুক্তিতে মেলে না। আচ্ছা, এমন কি হতে পারে ডক্টর আয়ান রবিন্সকে নিজের মুঠোর মধ্যে চেয়েছিল সে, জনগণের মধ্যে নয়? স্কাই জ্যাকিংয়ের গোটা ব্যাপারটা এর মাথা থেকেই বের হয়নি তো? নিজের সদিচ্ছাও প্রকাশ পেল, আবার প্রেসিডেন্টও পৌঁছতে পারলেন না দেশে, এরকম একটা প্লট একেবারে অসম্ভব বলে মনে হচ্ছে না? প্রেসিডেন্টের সমর্থক আর্মির একটা বড় অংশকে বুঝ দিয়ে ঠেকিয়ে রেখে আসলে লোকটা হাতে সময় পেতে চেয়েছে। সেই ফাঁকে আমেরিকান সরকারের সঙ্গে একটা সমঝোতায় আসবার চেষ্টা চালাচ্ছে। এটাই যৌক্তিক। এয়ার হোস্টেসের পালানোটা তাহলে খাপে খাপে মিলে দেয়। মুখ ফসকে মেয়েটা কিছু বলে ফেলবার আগেই তার মুখ বন্ধ করে দেয়া হয়েছে।